সাফ চ্যাম্পিয়নশিপের খবর শুরুতেই নিজেদের তৃতীয় ম্যাচে মালদ্বীপের কাছে 2-0 গোলে হেরেছে বাংলাদেশ। এই হারে কঠিন হয়ে পড়েছে জামাল ভূঁইয়াদের ফাইনালে ওঠার সমীকরণ। ম্যাচের শুরু থেকেই সমান তালে লড়ছে দুদল। 16 মিনিটে গোলের সুযোগ তৈরি করেছিলেন বিপ্লব আহমেদ, কিন্তু পোস্টের ওপর দিয়ে বল চলে যাওয়ায় গোল হয়নি। 29 মিনিটে বিপদ হতে পারত বাংলাদেশ দলের। হোসেন নিহাদের নিশ্চিত সুযোগ রুখে দেন সাদউদ্দিন। সাফ চ্যাম্পিয়নশিপে মালদ্বীপের কাছে হেরেছে বাংলাদেশ। নিজেদের তৃতীয় ম্যাচে বর্তমান চ্যাম্পিয়নদের কাছে হেরে ফাইনালে যাওয়ার পথটা আরও বেশি কঠিন হয়ে গেল জামাল ভূঁইয়াদের। বাংলাদেশ মালদ্বীপ ম্যাচ নিয়ে কথা বলতে আজ আমাদের স্টুডিওতে আছেন বাংলাদেশের ফুটবলার জাহিদ হাসান এমিলি। এমিলি ভাই, আপনাকে স্বাগত। আসলে এরকম একটা আলোচনা করতে হবে, কিছুক্ষণ আগেও সেটার জন্য প্রস্তুত ছিলাম না। বাংলাদেশ হেরে গেল। ভালো সূচনা ছিল, প্রথম ম্যাচটা জয়, তারপরে ভারতের সঙ্গে ড্র, পিছিয়ে থেকেও 10 জনের দল নিয়ে, এবং তারপরে আজকে মালদ্বীপের সঙ্গে 2-0-তে ম্যাচে শুরুটা বাংলাদেশের কিন্তু পজিটিভ মনে হয়েছে আমার চোখে। আপনার চোখে কি মনে হয়েছে? ধন্যবাদ আপনাকে। দেখেন, এই ধরনের ম্যাচে বাংলাদেশ প্রেসারে পড়বে এটা কিন্তু শুরু থেকে আমরা ভেবে নিয়েছিলাম, কারণ মালদ্বীপ যদি প্রথম ম্যাচটা দেখেন সেখানেও কিন্তু নেপালের সাথে তারা ভালো প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ খেলেছে, যদিও 1 গোলে হেরেছে। বাট ওই ম্যাচটা যদি দেখেন, আমার কাছে মনে হয় ডমিনেট করেছিল কিন্তু মালদ্বীপ। অনেক ইন্টেন্সিটি নিয়ে ফুটবল খেলেছিল মালদ্বীপ, মানে অনেক গতি নিয়ে, এবং আজকেও কিন্তু তার স্টার্টটাও করেছিল কিন্তু সেম। তো অপোনেন্ট যখন আপনাকে অনেক হাই ইন্টেন্সিটি নিয়ে খেলবে তখন কিন্তু আপনাকে ম্যাচটা কন্ট্রোল করতে হবে। আপনি যখন তখন কিছু পাস করতে পারবেন, আপনি কন্ট্রোল করতে পারবেন, তখন কিন্তু অপোনেন্ট টিম আপনার উপরে ততটা করতে পারবে না, মানে আর কি ততটা চওড়া হতে পারবে না। তো সেইখান থেকে শুরুর দিকে কিন্তু বাংলাদেশ বেশ ব্লকগুলি যদি আপনি দেখেন সেখানে কিন্তু বেশ ভালো করে পজিটিভ মনে হচ্ছে। বাংলাদেশ কিন্তু অ্যাটাকও গিয়েছিল, বল পজিশনও মোটামুটি ভালোই রেখেছিল। তো যেটা হয়েছে যে আপনার এই ধরনের ম্যাচ হয় কি, যখন হাই ইন্টেন্সিটিতে অপোনেন্ট খেলে তখন আমাদেরও কিন্তু কিছু সময় কিন্তু হাই ইন্টেন্সিটিতে খেলতে হবে এবং অপোনেন্টকে কিন্তু বিপদে ফেলার জন্য কিন্তু কিছু সুযোগ তৈরি করতে হবে, যেটা আমাদের কিন্তু আমরা তেমনটা করতে পারিনি। বাট যেটা হয়েছে ফার্স্ট হাফ পর্যন্ত কিন্তু আমাদের যেটা গেম প্ল্যান ছিল সেটা কিন্তু ডিফেন্ডার বলেন, মিডফিল্ড বলেন, অ্যাটাকিং জন্য সবাই কিন্তু মোটামুটি একটা ভালো ব্লক তৈরি করেছিল। স্পেশালি যদি আপনি দেখেন, সাদকে কিন্তু আজকে রাইট উইং না খেলে কিন্তু রাইট ব্যাক খেলেছে, এবং রহমতকে কিন্তু তার সাথে সাপোর্টে কিন্তু উইং রেখেছে, বিকজ তাদের নাম্বার 10 যে হামজা যে গোল করেছে সে কিন্তু অনেক স্পিড এবং ইন্ডিভিজুয়াল অনেক ভালো প্লেয়ার। সে কিন্তু ফার্স্ট হাফে তেমন কিছু ওই সাইড থেকে করতে পারেনি, যার কারণে কিন্তু তারা সুযোগগুলি তেমন তৈরি করতে পারেনি। বাট সেকেন্ড হাফে যেটা হয়েছে, অনেস্টলি আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশ যখন প্রেশার দিয়েছে অপোনেন্ট, তখন কিন্তু ওই প্রেশারটা আর মানে আপনি হ্যান্ডেল করতে কতক্ষণ আসলে আপনি একটা প্রেশারের হ্যান্ডেল করতে হলে তো আপনাকে ওই স্ট্রেংথ বা ওই মেন্টালিটিটাও কিন্তু আপনাকে সাথে সাপোর্ট করতে হবে। তো সেই জায়গাটাতে আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশ প্রেশারটা নিতে পারে না। আলটিমেটলি যেটা গোল হয়েছে, জটলার ভিতর গোল হয়েছে, এখানে ডিফেন্ডারদের একটা ভুল ছিল, এবং যেটা কর্নার থেকে সেট পিস থেকে কিন্তু গোলটা হয়েছে, এবং ওখানে কিন্তু হামজা ব্যাক বলি দিয়ে গোল করেছে। তো ওই জায়গাটা সাদ ওইটা টেকনিক্যালি কর্নারটা নাও করতে পারতো, বাট হয় কি এই ধরনের ম্যাচে সেট পিসই কিন্তু অনেক সময় আপনার দেখেন 2টা গোল হয়েছে, কিন্তু 2টা অলমোস্ট সেট পিস থেকেই গোল হয়েছে। তো ওই জায়গাটা কিন্তু কর্নারটা আমরা না অ্যাভয়েড করলেও পারতাম। তো যাই হোক, যেটা গোল হয়েছে সেই গোলটার পিছনে কিন্তু আমাদের ডিফেন্ডারদের একটা বড় ভূমিকা ছিল, ভুল ছিল। কারণ দেখেন 3-4 জন প্লেয়ারের ভিতরে কিন্তু ও ব্যাক বুলি করে গোল করে, ওখানে কিন্তু আপনাকে ডিফেন্ড করতে হবে, এবং আপনাকে একজন ডিফেন্ডারের দু পায়ের মাঝখান দিয়ে বলটা গেছে, ওখানে কিন্তু আপনাকে বল ক্লিয়ার করতে হবে, কোনো সুযোগ দেওয়ার কোনো রাস্তা নেই। সো ইভেন প্লেয়াররা যখন ব্লক করেছিল, আমাদের গোলকিপার জিকো কিন্তু একদম মানে ও কিন্তু দেখতে পাচ্ছিল না। সো গোলকিপারের জন্য আসলে এটা কিছুই করার ছিল। তো এইসব ভুলগুলি আসলে সেকেন্ড হাফের শুরুতেই যখন করে ফেলেছে বাংলাদেশ, তখনই কিন্তু বাংলাদেশ পিছিয়ে যায়, এবং গেম প্ল্যান থেকে কিন্তু আস্তে আস্তে আপনার তারা সরে যায়। কারণ গেম প্ল্যানটা ততক্ষণ পর্যন্ত আপনার রাইট ওয়েতে থাকে যতক্ষণ পর্যন্ত আপনি গোল কনসিড না করবেন। দেখেন, ফার্স্ট গোল কনসিড করার পর কিন্তু বাংলাদেশ যখন অ্যাটাকে গেছে, সেকেন্ড যে গোলটা হয়েছে সেটা আমি বলবো যে পুরোটাই সোহেলের মিস্টেক। কারণ আপনি দেখেন অপোনেন্ট প্লেয়ার যে ওয়েতে রান করেছিল, ওই ওয়ে থেকে গোল হওয়ার সুযোগ খুব কম ছিল। সোহেল যদি ও দাঁড়িয়ে যেত বা কোনো ট্যাকেল না করতো, আমার মনে হয় এটা গোল হওয়ার সুযোগ কম থাকতো, এবং গোল যদি হতো সেটা সেট প্লে থেকে না হয় ওকে ফিল্ড গেমে গোল হতো, আমরা একটু ওয়েট করতাম। আপনি পেনাল্টিতে মানে আপনি এটা কনফার্ম গোল আপনি গিফট করা। সো ওই জায়গাটাতে আমার কাছে মনে হয় যে একটা ভুল করেছে সোহেল রানা। ওভারঅল আসলে সেকেন্ড হাফে গিয়ে গেম প্ল্যানটা আসলে আমরা আমাদের জায়গাতে আমাদের ট্র্যাকে ছিল না। বাংলাদেশের আজকের শুরুর দিকে, মানে একেবারে শুরুর দিকে কিন্তু একটা যেটা আপনি বলছিলেন যে অ্যাটাকে যাওয়ার চেষ্টা করেছিল, নিজেদের গেম প্ল্যানটা বা ব্লক ভালো করছিল, সেই জায়গাতে আবারও বাংলাদেশে কিন্তু আমরা দেখেছি যে একটা পর্যায়ে মতিন মিয়া একা টেনে চলে গিয়েছিলেন। 10 সেকেন্ড 12 সেকেন্ড তিনি আসলে সতীর্থদের খুঁজছিলেন যে কেউ আছে কিনা, কাটব্যাক করার জন্য কাউকেই খুঁজে পাওয়া যায়নি। প্রায় 10 সেকেন্ড পরে আমরা দুজনকে দেখতে পেলাম, একজন ছিলেন ডিফেন্ডার তার ভিতরে।
তো আসলে এই জায়গাটাতে এখানে ফরমেশনে আসলে ঘাটতি নাকি প্লেয়ারদের ওই মুহূর্তের প্রম্পটনেসটা বেশি জরুরি ছিল? যেটা হয়েছে ফার্স্ট হাফে, আমি যেটা শুরুতে বলছি, এত ইন্টেন্সিটি নিয়ে খেলেছে যে বাংলাদেশ ডিফেন্ড করতে গিয়ে যখন কাউন্টার অ্যাটাকে গিয়েছে তখন আসলে আমাদের পিছন থেকে প্লেয়ারগুলি আসলে গিয়ে মতিনকে ওইভাবে সাপোর্ট করতে পারেনি। আসলে কাউন্টার অ্যাটাকের নিয়ম হয়েছে আপনি যখন যাবেন অ্যাটাকে তখন কিন্তু অ্যাটলিস্ট 3 থেকে 4 জন প্লেয়ার কিন্তু আপনাকে মাস্ট বক্সের ভিতর যেতে হবে গোল করার জন্য। সেই জায়গাটা কিন্তু আপনি যেটা বলেছেন একদম গুরুত্বপূর্ণ কথা। মতিন কিন্তু অনেক সময় বল হোল্ড করেছে, বাট তার আশেপাশে প্লেয়ারগুলি কিন্তু তাকে সাপোর্ট করতে পারেনি, বিকজ ওই ইন্টেন্সিটিটা ব্লক করতে গিয়ে বাংলাদেশের প্লেয়ার একটু পিছনে চলে গিয়েছে এবং ওখান থেকে ওই টাইম অফ রান যেটা সেটা গিয়ে কাভার করতে পারেনি, যার কারণে কিন্তু মতিন মিয়াকে ওই জায়গাতে সে কিছু করতে পারেনি। বাট আমার কাছে তারপরও মনে হয় যে ফার্স্ট হাফটা বাংলাদেশের দলের যে গেম প্ল্যানটা ভালো ছিল, কারণ মালদ্বীপ প্রেসার দিবে এটা নর্মালি একটা, বিকজ তারা প্রথম ম্যাচে হেরেছে নেপালের সাথে, তাদের আজকে ডুয়ার ডাই ম্যাচ এবং তাদের ওখানে আজকে তাদের ইন্ডিপেন্ডেন্ট ডে, সবকিছু মিলেই কিন্তু তারা ম্যাচটা জয়ের জন্যই খেলেছে। এমনি আমরা আরো একবার আলোচনায় ফিরবো। আমাদের রিপোর্টার আছেন ইকবাল, তিনি মালদ্বীপে আছেন আর কি, কভার করছেন, তার সাথে আমরা কথা বলে নেব। এই মুহূর্তে মালদ্বীপের রাজধানী মালেতে আছেন রিপোর্টার এসএম ইকবাল, সরাসরি চলে যাচ্ছে তার কাছে। ইকবাল, জ্যাভলিন, আসলে বাংলাদেশ হঠাৎ করেই কেন এতটা খারাপ খেললো বা কেন তাদের শ্রীহীন পারফরমেন্স, সেটার প্রশ্ন আমরাও খুঁজছি। বাংলাদেশ লাস্ট ম্যাচে ভারতের বিপক্ষে যতটা আত্মবিশ্বাসী পারফরমেন্স ছিল, আমরা ভেবেছিলাম হয়তো দলটা এই মুহূর্তে যথেষ্ট আত্মবিশ্বাসী, প্রথম ম্যাচে জয় পেয়েছে, ঠিক তার পরের ম্যাচে শক্তিশালী ভারতের বিপক্ষে 10 জনের দল নিয়েও ড্র করেছে। সুতরাং এই ম্যাচে বাংলাদেশ আপার হ্যান্ড থেকেই শুরু করবে এবং মালদ্বীপকে হারিয়ে আসলে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার পথটা সুগম করবে, এমনটাই প্রত্যাশা আমাদের ছিল। কিন্তু মাঠের পারফরমেন্স দেখে যেটা মনে হয়েছে, আসলে এর আগের 2 ম্যাচে বাংলাদেশ যতটা আপ টু দ্য মার্ক ছিল বাংলাদেশের ফুটবলাররা, স্পেশালি ভারতের ম্যাচের কথা বলবো, এই ম্যাচে যদি ওই ম্যাচটার পয়েন্ট যদি হচ্ছে আমি 100 দেই বা 80 দেই, তাহলে এই ম্যাচে তাদের মার্কিং করতে হয় 25 থেকে 30-এর মধ্যে, একদম এক্স্যাক্টলি বিষয়টা কিন্তু তাই। আমরা গেল ম্যাচের সঙ্গে যদি তুলনা করি, জামাল ভুঁইয়া, তপু বর্মন তারা যতটা আউটস্ট্যান্ডিং ছিলেন, এই ম্যাচে কিন্তু আমরা দেখেছি তারা ততটাই নিষ্প্রভ, ঠিক ততটাই নিষ্প্রভ। এটা কি আসলে মালদ্বীপের কোচের যে স্ট্র্যাটেজি, সেই কৌশলের কাছেই আসলে বাংলাদেশ হেরে গেল কিনা, সেটা অবশ্যই প্রশ্ন থেকে যাচ্ছে। পাশাপাশি আরও একটা কথা বলতে হয়, আজকে বাংলাদেশ যে ফরমেশনে খেলেছিল, এর আগের ম্যাচগুলোতেও বাংলাদেশ সেম ফরমেশনে খেলেছে, 4-1-4-1 একই ফরমেশনে খেলেছে। কিন্তু রাকিবের নিষেধাজ্ঞা, আমাদের যতটুকু মনে হচ্ছে রাকিবের নিষেধাজ্ঞা কিছুটা হলেও বাংলাদেশকে আজকে ভুগিয়েছে। এবং আমরা যখন দেখছিলাম রাকিব যে পজিশনটাতে খেলে থাকেন লেফট উইংয়ে, সেখানে ইব্রাহিম ছিলেন, ইব্রাহিম কিন্তু আজকে আপ টু দ্য মার্ক ছিলেন না। এবং রাকিব যে কাজটা করে বল নিয়ে সোয়াপ করে হঠাৎ করে যে ভিতরে ঢোকার যে তার যে কোয়ালিটি রয়েছে, সেই কোয়ালিটি কিন্তু সেই জায়গাটা কিন্তু আসলে ইব্রাহিম পূরণ করতে পারেননি। একই সঙ্গে মতিন মিয়ার কথা বলতে হয়, মতিন মিয়াকে ভারতের বিপক্ষে ম্যাচে দেখেছি বেশ প্রতিপক্ষের রক্ষণে যথেষ্ট দাপুটে ছিলেন এবং বলা যেতে পারে ত্রাস সৃষ্টি করেছিলেন, কিন্তু সেই মতিনও কিন্তু আজকে নিষ্প্রভ ছিলেন। এরপর যদি জামাল ভুঁইয়ার কথা বলি, জামাল ভুঁইয়ার কাজ ছিল আসলে ডিফেন্স লাইনের সঙ্গে মাঝ মাঠের হচ্ছে একটি সংযোগ ঘটানো, তিনি সেটা ঘটাতে পেরেছেন। কিন্তু এর আগের ম্যাচে জামাল যতটা স্পন্টেনিয়াস, যতটা ছন্দময় ফুটবল উপহার দিয়েছিলেন, সেটি তিনি আজ দিতে পারেননি। একই সঙ্গে তপু বর্মন বা আরও যারা ছিলেন তাদের একই পারফরমেন্স। সুতরাং বাংলাদেশ আসলে এই ম্যাচটাই ঠিক সেইভাবে ম্যাচে ছিল না, সেই পারফরমেন্স করতে পারেনি, বিধায় আসলে বাংলাদেশের এই সম্ভাবনাটা, আজকের ম্যাচের যেই ফলাফল, এটা আসলে বাংলাদেশকে মেনে নিতে হবে। পাশাপাশি সবচেয়ে হতাশ যেই জিনিসটাতে আমরা সবচেয়ে বেশি হতাশ হয়েছি, সেটা হচ্ছে যে ফুটবলাররা যখনই বল লুজ করছিল তখনই কিন্তু অহেতুক ফাউল করেছে এবং বাংলাদেশ 1-0 গোলে পিছিয়ে যাওয়ার পর বাংলাদেশের সামনে যখন সুযোগ ছিল সমতায় ফেরার, তখন উইঙ্গার সোহেল রানা যেই ফাউলটি করেন ডি বক্সের ভিতরে, সেটি ছিল একেবারে হাস্যকর এবং এই ফাউল করেই কিন্তু মালদ্বীপকে দ্বিতীয় পেনাল্টিটি উপহার দেয় বাংলাদেশ এবং সেখান থেকে মালদ্বীপ দ্বিতীয় স্কোর করলে সে আসলে বাংলাদেশের পক্ষে আর এই ম্যাচে ফেরা একেবারেই সম্ভব নেই। মূলত বাংলাদেশের আজকের এই ম্যাচের বদ্ধভূমি সেখানেই রচিত হয়। তো আসলে বাংলাদেশের সামনে এখনও আরও একটি ম্যাচ আছে, সেই ম্যাচে যদি বাংলাদেশ জয়লাভ করে, তারপরেও কিন্তু যে বাংলাদেশ সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে সেটা বলা যাবে না, কারণ সাফের ইকুয়েশন এখন এমন একটা পজিশনে এসে দাঁড়িয়েছে যে অনেক যদি, কিন্তু অমুক জিতলে তমুক হারলে, এইভাবেই হচ্ছে বাংলাদেশকে পরবর্তীতে সাফের ফাইনালের হিসেব নিকেশটা মিলাতে হবে। তো দেখা যাক, বাংলাদেশ সামনে আরও
বেশ কয়েকদিন সুযোগ পাবে, অন্তত 4 দিনের একটা রেস্ট পাবে, বিশ্রাম পাবে। এর আগে ব্যাক টু ব্যাক ম্যাচ খেলেছে বাংলাদেশ 3টা, সেটাও একটা কারণ হতে পারে। ফুটবলাররা ফ্যাটিক হয়ে থাকতে পারেন। বাংলাদেশের সামনে কিছুটা সুযোগ আছে, সেই সুযোগ তারা কাজে লাগিয়ে নিজেদের কতটা রিভাইভ করতে পারে, কতটা উজ্জীবিত করতে পারে, সেটা হচ্ছে দেখার বিষয়, এবং তার ইমপ্লিমেন্টেশন কতটা মাঠে থাকে সেটা অবশ্যই একটা বিগ কোশ্চেন হয়ে থাকবে। তো জ্যাভলিন, মালে থেকে আমার কাছে এই ছিল সবশেষ। রিপোর্টার ইকবাল জানাচ্ছিলেন মালে থেকে। আবারও ফিরছি আলোচনায়। এমিলি ভাই, আমাদের রিপোর্টার তিনি বেশ কিছু পয়েন্ট তার চোখে ধরা পড়েছে, যার মধ্যে একটা কথা আমাদের সাথে মিলে যাচ্ছিল যে আসলে দ্বিতীয় সেট পিস থেকে যে গোলটা পেয়েছে সেটা একেবারেই অপ্রয়োজনীয় একটা ফাউল ছিল। এবং আরেকটা বিষয় তিনি উত্থাপন করেছেন, সেটি হচ্ছে যে আজকে খেলোয়াড়দের যে ফাউল করবার প্রবণতা, এটা আপনার কাছে কি মনে হয়েছে? বাংলাদেশ সম্ভবত 27 কি 28টা ফাউল করেছে আজকের ম্যাচে, না, 5টা হলুদ কার্ড সহ। ইকবালের সাথে আমি আরেকটা জিনিস একটু অ্যাড করি, সেটা হচ্ছে উনি একটা ভালো পয়েন্ট বলেছে যে বাংলাদেশ কিন্তু লাস্ট 5 দিনের ভিতরে 2টা ম্যাচ খেলেছে। এবং আপনি জানেন এই জায়গাটা কিন্তু অনেক হিউমিডিটি, একটু গরম ওয়েদার, তো সেইখানে কিন্তু বাংলাদেশ দলের কিন্তু এই 2 দিনে প্রপার রেস্ট নিয়ে আবার একটা এরকমের হাই ইন্টেন্সিটি ম্যাচ খেলা, সেটাও কিন্তু একটা প্রভাব অবশ্যই পড়েছে। ইভেন মালদ্বীপ কিন্তু প্রথম ম্যাচ খেলার পরে কিন্তু আজকে আবার মালদ্বীপ তারা কিন্তু ফ্রেশভাবে কিন্তু তারা তাদের সুযোগগুলি, মানে তাদের যে অ্যাডভান্টেজ সেটা নিয়ে কিন্তু তারা আজকে খেলেছে। আপনি যেটা বলেছেন যে বাংলাদেশ ফাউল করেছে, ডেফিনেটলি ফাউল তখনই করবে যখন আপনার গেম প্ল্যানটা থেকে আপনি ট্র্যাক থেকে অন্য ট্র্যাকে চলে যাবেন, তখন কিন্তু আপনার ফাউল করতে আপনি বাধ্য হবেন। এবং ফাউল তখন হয় যখন আপনি বল গেইন করবেন অপোনেন্টের কাছ থেকে, এবং সাথে সাথে যখন লুজ করবেন তখন কিন্তু আপনার ফাউল করা ছাড়ার কোনো অপশন নাই কোনো। তো সেইটাই হয়েছে, এবং বাংলাদেশ কিন্তু খুব ইজিলি কিন্তু আপনার বল গেইন করা, মানে অপোনেন্টের কাছ থেকে বল যখন নিয়ে সবার সাথে সাথে কিন্তু মিসপাস করেছে, মানে হোল্ড করতে পারে না। মানে এইটা আমি শুরুতে যেটা বলেছি, এই হাই ইন্টেন্সিটি ম্যাচে আপনি যখন অপোনেন্টকে আপনাকে মানে থামিয়ে রাখতে হলে কি করতে হবে, আপনাকে পাসিং ফুটবল খেলতে হবে প্রচুর, এবং সেখানে কিন্তু দায়িত্ব নিতে হবে সোহেল রানা, জামাল, যারা বিপ্লু, ইব্রাহিম, যারা যে 5 জন মিডফিল্ডার ছিল আর কি। সো তারা কিন্তু ওই ধরনের পাসিং ফুটবল আমাদেরকে দেখাতে পারেনি, এবং ফার্স্ট হাফেও কিন্তু তাই হয়েছে। তারা যে বেশ ভালো পাস করতে পারছে তারা কিন্তু না। সো পাস করলে কিন্তু তখন অপোনেন্টের যে গেম প্ল্যানটা, খেলার চিত্রটা আসলে ভিন্ন হবার একটা সম্ভাবনা ছিল। এমনি ভাই, আরেকটা বিষয় সেটি হচ্ছে যে এখন এই ম্যাচ তো হেরে গেছে, এটা এখন আর সামনের দিকে যদি তাকাই আমরা, বাংলাদেশের ডু অর ডাই তো বটে, জিততেই হচ্ছে নেপালের সঙ্গে। সেই ম্যাচটা আসলে বাংলাদেশের জন্য কতটা কঠিন হবে, কেননা এই নেপাল কিন্তু মালদ্বীপকে হারিয়েছে, মালদ্বীপকে হারিয়েছে, নেপাল শ্রীলঙ্কাকে হারিয়েছে। এই মুহূর্তে সবচেয়ে ভালো পজিশনে রয়েছে কিন্তু নেপাল, এবং নেপাল স্টিল 2টা ম্যাচ রয়েছে, তার ভিতরে কিন্তু তারা আমাদের সাথে খেলবে এবং ইন্ডিয়ার সাথে তাদের ম্যাচ রয়েছে, এবং সেখান থেকে যদি তারা 2 পয়েন্ট পায় তারা কিন্তু কনফার্ম আপনি জানেন ফাইনাল খেলবে। তো সেখানে ইকুয়েশনটা কিন্তু এখন ইকবাল ভাই যেটা বলেছে যে সবার দিকে তাকিয়ে থাকতে হবে, এবং আমাদের যেহেতু 13 তারিখে নেক্সট গেম, আমাদেরও কিন্তু সময় রয়েছে আমাদের রেস্ট নিতে, এবং আমাদের কিন্তু নেক্সট ম্যাচের উপরও ডিপেন্ড করতে হবে, এবং নেক্সট ম্যাচটা কিন্তু আমাদের ডু অর ডাই ম্যাচ, এবং ফাইনাল ম্যাচ, ফাইনাল আগে আরেকটা ফাইনাল ম্যাচ। যদি আমাদের অপশন থাকে যে ফাইনাল ম্যাচ আমরা জিতলে আমরা ফাইনাল খেলতে পারবো, তখন আমি মনে করি যে আমাদের ওই সুযোগটা নিতে হবে, এবং সেজন্য কিন্তু আমাদের প্রিপারেশন নিতে হবে। বাট আমি মনে করি স্টিল আমাদের চান্স রয়েছে। দেখেন ইন্ডিয়া যেহেতু আজকে ড্র করেছে শ্রীলঙ্কার সাথে, তাদের হাতে মাত্র 1 পয়েন্ট, আমাদের রয়েছে 4 পয়েন্ট। স্টিল আমরা কিন্তু এখনো পয়েন্ট টেবিলে 2 নাম্বার রয়েছি। সো আমি বলবো যে স্টিল আমাদের কিন্তু ভালো সুযোগ রয়েছে এই কারণে, কারণ মালদ্বীপ কিন্তু এরপরে কিন্তু হয়তো শ্রীলঙ্কার সাথে খেলবে, বাট শ্রীলঙ্কা কিন্তু মালদ্বীপ যে শ্রীলঙ্কাকে হারিয়ে দেবে এটাও কিন্তু এই মুহূর্তে বলা যাবে, বিকজ শ্রীলঙ্কা কিন্তু আজকে ভারত আটকে দিয়েছে। সো ক্যালকুলেশন ইকুয়েশন কিন্তু অনেক কিছু আসবে। সো সেখানে যদি আপনাকে সুযোগটা আসে, সেই সুযোগটা কিন্তু আপনাকে কাজে লাগাতে হবে, এবং সবচেয়ে বড় অপশন ছিল বাংলাদেশ যদি আজকে ম্যাচটা স্ট্রেট না হারতো, 1 পয়েন্টও যদি আপনার হাতে থাকতো, তখন কিন্তু বাংলাদেশের জন্য সবচেয়ে একটা ভালো অবস্থান তৈরি হতো। তো সেই জায়গাটা যেহেতু হয়নি, বাংলাদেশ এখন ওয়েট করতে হবে, এবং আমি মনে করি স্টিল সুযোগ রয়েছে। এবং ইভেন ইকবাল ভাই যেটা বলেছেন, আমাদের 2 জন ইম্পর্টেন্ট প্লেয়ার কিন্তু আজকে খেলতে পারে, বিশ্বনাথ এবং আপনার রাকিবের ম্যাচের ইমপ্লিমেন্টটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এবং সে যে বল হোল্ড করে অপোনেন্টকে 1-2 প্লেয়ারকে ইজি বিট করে, যেটা কিন্তু ইব্রাহিম আজকে সত্যিই করতে পারেনি। ইভেন অ্যাট দ্য সেম টাইম আপনি যদি রাইট ব্যাকে দেখেন, সাদ যে ওয়ার্কটা করে তার চেয়ে অনেক বেটার ওয়ার্ক করতে পারে বিশ্বনাথ, বিকজ বিশ্বনাথ হলো ডিফেন্স রাইট ব্যাক, একদম সলিড ডিফেন্ডার, সে ডিফেন্সটা অ্যাটলিস্ট ভালো জানে কিভাবে করতে হয়। আমি সাদকে কোনো দোষ দিব না, বাট সাদের চেয়ে বিশ্বনাথের ওই জায়গাটার মানে ইমপ্লিমেন্ট অনেক বেশি। তো সেই জায়গাটা এই 2 জন প্লেয়ারের কিন্তু অভাবটা অনেক ভালো বোঝা গেছে আজকের ম্যাচে। তারপর আমি বলবো নেক্সট ম্যাচে কিন্তু আমাদের সুযোগ থাকবে, সেই সুযোগটা আমাদের এই যে নেক্সট 6 দিন আছে আমাদের ওয়ার্কআউট করতে এবং অপোনেন্টের দিকে তাকিয়ে থাকতে। এর ভিতরে যদি আসলে সব ইকুয়েশন ওলট পালট হয়েছে, তখন তো আসলে আমাদের আর কিছু করার থাকবে না। বাট আই হোপ স্টিল আমাদের সুযোগ থাকবে আমি মনে করি, কারণ ইন্ডিয়া যেহেতু আপনার 2 খেলায় 1 পয়েন্ট, তারা কিন্তু নেক্সট 2টা ম্যাচ জিততে চাবে, কারণ ইন্ডিয়া কিন্তু সহজেই কিন্তু এই সাফ থেকে চলে যাবে, সেটা কিন্তু তারা হতে দেবে না। বাট যদিও আমাকে এই ইন্ডিয়া দলটাকে আগের মতো মনে হচ্ছে না, মানে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই যেভাবে খেলেছে, আজকে শ্রীলঙ্কার সাথে আমার ওভাবে ভালো মনে হয়নি। বাট
নেপাল দল সম্পর্কে আসে, নেপাল কিন্তু সেম মালদ্বীপের মতো অনেক হাই ইন্টেন্সিটি নিয়ে খেলে, অনেক গতি নিয়ে খেলে। সো আমাদের কিন্তু এই ক্যালকুলেশনগুলি করেই কিন্তু নেপালের সাথে লাস্ট ম্যাচও কিন্তু আমরা হেরেছি, যেটা নেপালে খেলা হয়েছিল। সো আমাদের সুযোগ রয়েছে, সেই সুযোগটা আমাদের কাজে লাগাতে হবে। আমরাও সেটাই আসলে প্রত্যাশা করবো, দর্শকরাও প্রত্যাশা করবেন যে শেষ ম্যাচের দিকে যদি কিন্তু দিকে তো তাকে থাকতে হবে, সমীকরণ আশা করি আমাদের পক্ষে আসবে, বা না আসলেও আমাদের শেষ ম্যাচটা তো অন্তত জিততেই হচ্ছে। আমাদেরকে আসলে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এমিলি ভাই। ধন্যবাদ আপনাকে। দর্শক, বাংলাদেশ মালদ্বীপ ম্যাচ নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে ছিলেন জাহিদ হাসান এমিলি। এবার দেশের ক্রিকেটের খবর। মর্যাদার একটা অর্জনের সামনে দাঁড়িয়েও নাসুম নিজেই জানেন না আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ এর গুরুত্ব কি। অকপটে স্বীকার করেছেন এই টাইগার স্পিনার। ওমানের উইকেটে পেস ভেরিয়েশন হবে গুরুত্বপূর্ণ, আর নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচে নিজের ভালো বোলিং পরবর্তী ম্যাচগুলোতে কাজে লাগবে বলে মনে করছেন নাসুম আহমেদ। টানা চতুর্থবারের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির সভাপতি নির্বাচিত হয়েছে নাজমুল হাসান পাপন। এ দফায় দায়িত্ব নিয়ে দেশের ক্রিকেট কাঠামোকে ঢেলে সাজানোর পরিকল্পনা তার। ওয়ানডেতে টাইগারদের দেখতে চান সেরা পাঁচে, বিশেষ পরিবর্তন আনতে চান গঠনতন্ত্রে। দায়িত্ব শেষ হওয়ার আগেই শেখ হাসিনা স্টেডিয়ামকে দেখতে চান পুরোপুরি প্রস্তুত, বাস্তবায়ন করতে চান আঞ্চলিক ক্রিকেট সংস্থা। সব মিলিয়ে দিলেন প্রতিশ্রুতির ফুলঝুরি। বিসিবির কার্যালয় থেকে প্রেস কনফারেন্স রুমের দূরত্ব কত? অবশ্য উৎসবের রঙে এদিন যে রঙিন হোম অফ ক্রিকেট, ঝাঁকি ঝামেলাও কম পোহাতে হয়নি। ওরা যে গেল আমার উপর দিয়ে ঢোকার সময় আর এখানে আসার সময় আমার জান শেষ। আগের দুইবার নির্বাচিত হয়েছিলেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়, এবার জিতলেন প্রতিদ্বন্দ্বিতা করেই। জয়ের পর থেকে নাজমুল হাসান পাপন যে হচ্ছেন পরবর্তী বোর্ড সভাপতি, এটা তো ছিল ওপেন সিক্রেট। এদিন আসলো আনুষ্ঠানিক ঘোষণা। নতুন মেয়াদে প্রধান লক্ষ্য তিনটি, বললেন এবার এককভাবে হতে চান বিশ্বকাপের স্বাগতিক। তিনটা টপ প্রায়োরিটি কাজ আমরা ভাগ করেছি। একটা হচ্ছে শেখ হাসিনা স্টেডিয়াম, এটা আমাদেরকে যত দ্রুত সম্ভব আমাদের এটা চালু করতে হবে। নাম্বার 2, কনস্টিটিউশন নিয়ে আমাদের কাজ করতে হবে। উই নিড টু ব্রিং সার্টেন চেঞ্জেস ইন দ্য কনস্টিটিউশন। অ্যান্ড ফাইনালি আঞ্চলিক ক্রীড়া সংস্থা করব বলে আসছি এতদিন ধরে। এটার সাথে আমাদের কিছু জায়গা আছে আমাদের কনস্টিটিউশন যেটা সাংঘর্ষিক, সো এই কনস্টিটিউশনের এই চেঞ্জটাও আনা দরকার। বিগত কমিটিগুলোর সাফল্য নিয়ে উচ্ছ্বসিত পাপন ইঙ্গিত দিলেন খুব একটা হচ্ছে না পরিবর্তন। ওয়ানডেতে আরও চান দলের উন্নতি। যারা আগে ছিল তারা সবাই ভালো ছিল। ক্রিকেট বোর্ডে তাদের অবদান অস্বীকার করার কোনো পথ নেই। তিনটা ফরম্যাটের মধ্যে শুধু ওডিআইতে আমরা মোটামুটি ভালো, আমরা 7 নম্বরে এসেছি। নেক্সট টার্গেট অবশ্যই হবে আমরা 5-এ যাওয়া। এবারে নির্বাচনকে নিয়েছিলেন চ্যালেঞ্জ হিসেবে, কারো কাছে ভোট না চেয়েও পেয়েছেন সর্বোচ্চ ভোট। কথা বললেন পাইলট ফাহিমের ভরাডুবি নিয়েও। সত্যি কথা হলো আমি কারো কাছে ভোট চাইনি। আমার নামে অনেকেই হয়তো দিয়েছে, কিন্তু আমি কারো কাছে ভোট চাইনি। কারণ আপনাদেরকে আমি একটা কথা বলি, আই ওয়ান্টেড টু টেস্ট যে আসলে কি সিচুয়েশনটা কি, বাংলাদেশে মানুষ কি মনে করে, ভোটাররা কি মনে করে। এ মেয়াদে ঢেলে সাজাতে চান গোটা কার্যক্রম, বিসিবির কাজে আরও আনতে চান গতিশীলতা। সিএফও না, শুধু সিও আসতে পারে, আমার বহুত লোক লাগবে এখন। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। এই ছিল খেলার সময়। এখন দেখব খেলার ক্ষণে সাফ স্পেশাল আয়োজন। আবারও স্বাগত জানাচ্ছি খেলার ক্ষণের বিশেষ আয়োজনে। সঙ্গে আছে এসএম ইকবাল মালদ্বীপ থেকে। আমাদের আজকের আয়োজনটা আমরা সাজানোর চেষ্টা করেছি মালদ্বীপের স্পোর্টস ডেভেলপমেন্ট নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমার ঠিক পেছনে বেশ কিছু শিশু বলবো, তারা অনুশীলন করছে, একদম ফুটবল নিয়ে প্র্যাকটিস করছে। তাদের ফুটবল ডেভেলপমেন্টের পেছনে কিন্তু এই ক্ষুদে শিক্ষার্থী যারা অনুশীলন করছে তাদের বিশাল একটা অবদান আছে, এবং এইখান থেকেই বেশ কিছু ফুটবলার বের হয়ে আসছে। সুতরাং তাদের ফুটবল ডেভেলপমেন্টটা কিভাবে হচ্ছে, এই একাডেমিক কার্যক্রমটাই হচ্ছে কিভাবে পরিচালিত হয়, সব কিছুই জানাবো। এর পাশাপাশি জানাবো মালদ্বীপের আরও যেই ক্রীড়ার যে উন্নয়ন চলমান রয়েছে বা আর কী কী ধরনের খেলাধুলা এখানে হয়, তার সব কিছুই আজ আপনাদের সামনে তুলে আনবো।
মালদ্বীপের ফুটবলের ডেভেলপমেন্ট খুঁজতে গিয়ে আমি আসলে একটু অবাকই হয়েছি। আমাদের দেশে আমরা যেটা কল্পনা করতে পারি না, মালদ্বীপ কিন্তু বেশ কিছুদিন ধরে তাই শুরু করে যাচ্ছে। আমরা বরাবরই যেটা বলছি যে ফুটবলের ডেভেলপমেন্টের জন্য তৃণমূল পর্যায় থেকে একাডেমিক কার্যক্রম পরিচালনা করা উচিত। মালদ্বীপ কিন্তু সেটাই করে দেখাচ্ছে এবং আমরা শুধুমাত্র মুখের কথাতেই সীমাবদ্ধ আছি। আর এই তৃণমূল বলতে কিন্তু হচ্ছে একদম গ্রামগঞ্জ থেকে ফুটবল তুলে আনে না। তৃণমূল বলতে যেটা বোঝানো হয় ফুটবলের ডেভেলপমেন্টের ক্ষেত্রে একদম প্রসেসটা আর্লি এজ থেকে শুরু করা, যাতে হচ্ছে একটা বেস, সুন্দর একটা বেস তৈরি হয়ে যায়। আমাদের সঙ্গে এই মুহূর্তে মালদ্বীপের একজন একাডেমি পরিচালনা করে এমন একজন কর্মকর্তাকে আমরা পেয়েছি, তিনি আছেন আমাদের সঙ্গে। আসলে তার কাছ থেকেই জানবো কিভাবে মালদ্বীপের একাডেমিগুলো পরিচালিত হয় এবং তাদের কার্যক্রমগুলোই হচ্ছে ঠিক কয় বছর বয়স থেকে শুরু করা হয়। হ্যালো, গুড মর্নিং। There are how many academies in your country here? Entire Mali. In Mali, there's quite a lot of academies, and most of it are based according to the first division clubs. So we have players starting from the age of under 8, under 10, until under 18s, and then they move into the first division club and then into their youth system. In the whole of Maldives, we have different islands, so it's a lot more complicated to say how many, but we do have quite a lot of different academies here and there. So how the academy patronized by itself or Maldives Football Association? Most of it is done by itself. It's mostly private, and but it's all under the Maldives Football Association, so they control everything. They are the ones that provide us with the field and everything to train here in Mali City. And then, yeah, it's mostly run by the FA, and then it's done by different private organizations. From which level you start your academic works? From the age of mostly it's under 8, so from 5 years onwards they'll start training, and then they go until 18 years, and then they join different clubs. Whatever I know, there are 10 clubs who played for Premier League and Maldives League, and I also know that every Premier League club has mandatory to develop a football academy. Is it true? Yes, now it's in the regulations to have a youth system in all the first division clubs, the professional league here. So they have recently started this, yeah. How many first division club in your country here? 10, as you mentioned. That's been Premier League, and That's the Premier League, and then that we have the second division, third division. So some of the second division clubs also have academies. It's all about approximate 10 clubs in Premier League or First Division football academy, and as well as also Second Division. So far I know there is almost 5 football academy in Second Division level. Yes. There isn't that many because we have a lack in the resources to have the training, but they do train in different futsal fields here and there. But mostly it's the First Division clubs that have the academies. So how you patronize your football academy in financial level? We don't really have that much finance available for us within the academies. Mostly it's in the professional clubs. It still lacks. We are surviving by the help from the FA and a lot of different private firms that helps us, and sponsorships from different big companies. So that's the only way we can do this. Do you think throughout this academy, Maldivian football progressed a lot in the recent past? I think we need to improve a lot more with the grassroots development, but we do have quite a lot of demand for football. It's the number one sports here for almost everyone. So there's a lot of people who wants to play, so it is slowly getting there. That's my opinion on it. Okay, thank you very much for joining with us. Thank you. Thank you. মালদ্বীপের ফুটবল ডেভেলপমেন্ট খুঁজতে গিয়ে বেশ কিছু চমকপ্রদ তথ্য পেয়েছি আমরা, যে কনসেপ্টগুলি বাংলাদেশে হয়তো আমরা এখনো কল্পনা করি কিন্তু বাস্তবে তার ইমপ্লিমেন্টেশন নেই, কিন্তু মালদ্বীপে সেটা বেশ কিছুদিন ধরেই চলেছে। এই যেমন ন্যাশনাল ফুটবলারগুলোকে মালদ্বীপ ফুটবল অ্যাসোসিয়েশন খুব সুন্দরভাবে তাদের কাজে লাগিয়েছে এবং তাদেরকে প্রত্যেক একাডেমির দায়িত্ব দেওয়া হয়েছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন তাদেরই সাবেক একজন ফুটবলার, বেশ প্রমিনেন্ট, বেশ নাম করা ফুটবলার, যিনি একটি একাডেমির দায়িত্বে রয়েছেন। তার নাম হচ্ছে লেচে। আমরা তার কাছ থেকেই শুনবো কিভাবে হচ্ছে মালদ্বীপের ফুটবলটা এগিয়ে যাচ্ছে এবং তাদের ফিউচার প্ল্যানটা কি। হ্যালো, গুড মর্নিং। So would you please say your elaborate full name? My name is Latif, but my nickname is Lache. The famous name is Lache Football. So
আচ্ছা as per you know, yeah, I know you are ex-national football team, football player of Maldives. And how many years you played for Maldives? I play more 15, 12 years in national team. So we got 3 silver medals and 1 bronze. After finishing your national career, now you work with Football by Academy? Yeah, when we have to finish the football, playing football, finish now do the coaching license, and now we are going to help for the kids for the development program. So also we have senior team also in the coaching. How many coaching level you do have? Now I have B license. Now we are looking for next year A license now. Have you got your B license from here Maldives or other side of your country? No, we have got a B license from here, but the coaches will come from Singapore, Malaysia, instructor. At present, I saw that in morning you works with child. In which academy you works together? Now I'm working with Club Valencia. It's the famous club in Maldives. So now working with the club. So now we are starting from 6:30. So morning session. So really we have around 250 or 230 students with us. So we have morning session. We have the night session also. We have age group. Different time we are collecting. How many age group do you have in your academy? So now we are starting from 6, 7, age of 6, 7 we are starting. So we have under 11, 12, 14, 15 also we have. And entirely, how many academic footballer in your pipeline in Maldives approximately? So now the things is every first division club must have for the academy. So now that means we have 8 academies, so 7 academies we have. Okay? 7 academy. Yeah. So almost it's huge. You ex-national football player, and you know what the difference between youth period and at the present period. What do you think? Which period is ahead in development in context of Now development? we of have football? more development, so now we have so many fields. If we develop so many fields, so they are providing for the facilities. So we have many kids can get the more chance to get the play in the field also. Now when we are going to time, so we have less field, but we have so many players to who is going to be the want to work with the winning. So now also the players are interested to working. You believe it throughout this process, Maldivian football will more ahead in future time? Future time is going better. Now we are looking for also better. Our economy also going to better. Club also going to better. So now day by day we are going to be better then. Thank you very much, Okay. sir. Thank you so much. Thank you. Thank you. দর্শক আপনারা শুনতে পাচ্ছিলেন মালদ্বীপের একাডেমিক প্রসেসটা কিভাবে পরিচালিত হচ্ছে, কিভাবে এগিয়ে গেছে। একদম 6 বছরের বাচ্চা থেকে শুরু করে 18 বছর পর্যন্ত তাদের একাডেমিক কার্যক্রম পরিচালিত হয়। অর্থাৎ 6 থেকে 7 বছরের বাচ্চার যেই বেসটা তৈরি হচ্ছে এখানে, সেটা নিঃসন্দেহে অসাধারণ। এবং এই কালচারটা কিন্তু ইউরোপে ফলো করা হয়। যেমন বার্সেলোনার একাডেমিতে আমরা দেখি, ম্যানচেস্টার ইউনাইটেডের একাডেমি বা রিয়াল মাদ্রিদের এই একাডেমিগুলোতে কিন্তু এভাবেই ফুটবলের ডেভেলপমেন্টটা হয়। সুতরাং যেই প্রসেসে মালদ্বীপ এগিয়ে যাচ্ছে, নিকট ভবিষ্যতে তারা যে আরও অনেক দূর এগিয়ে যাবে সেটা নিঃসন্দেহে বলা যায়। গল্পের পেছনেও অনেক গল্প থাকে। আমরা এখানে খুঁজতে এসেছিলাম মালদ্বীপের ফুটবল একাডেমি বা মালদ্বীপের ফুটবল ডেভেলপমেন্টটা কিভাবে হচ্ছে। এটা খুঁজতে এসে আমরা চমৎকার একটি জিনিস পেয়েছি। আমরা জানি মালদ্বীপে কিন্তু বা মালেতে প্রচুর পরিমাণে প্রবাসী বাংলাদেশি থাকে এবং এই একাডেমিক কার্যক্রমগুলোর সঙ্গেও কিন্তু একজন বাংলাদেশি জড়িত। তাকে আমরা খুঁজে পেয়েছি। এবার তার কাছ থেকেই শুনবো যে মালদ্বীপের ফুটবল ডেভেলপমেন্টটা কিভাবে হয়েছে বা তিনি এখানে কি করছেন। আসসালামু আলাইকুম। কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। আমরা আগেই জানিয়েছিলাম যে গল্পের পেছনেও গল্প থাকে। সেই গল্পের নাম হচ্ছে বিল্লাল হোসেন। এই মালদ্বীপে এসে আমরা বিল্লাল ভাইকে খুঁজে পেয়েছি, যিনি হচ্ছে মালদ্বীপের স্পোর্টস ডেভেলপমেন্টের সঙ্গে জড়িত। যেহেতু তিনি মাঠের পরিচর্যা করে থাকেন, সুতরাং তিনি যে স্পোর্টস ডেভেলপমেন্টের সঙ্গে জড়িত সেটা বলাই যায়। বিল্লাল ভাই কেমন আছেন? ভালো ভাই, ভালো আছি ভাই। বিলাল ভাই, আপনি আসলে এখানে কি করেন, কতদিন ধরে আছেন, কিভাবে এলেন, সব কিছুই শুনবো, যদি একটু বলেন। আমি এখানে আসছি, মনে করেন আমি কাজ করতাম এক দোকান থেকে আমি গেছিলাম বাংলাদেশ থেকে আসার পরে দিয়ে আমি টুরিস্টে আসছি, এখানে কাজ পাইছি। কাজ পাওয়ার পরে দিয়ে মনে করেন 8টা ক্লাব আছে,
8টা ক্লাবের সঙ্গে আমার লোকে জড়িত। আচ্ছা আর এই মাঠের কাজ করি আমি, এইটা এফএম এর থেকে আমাকে বেতন দেয়, আর ক্লাবের থেকে আমার আলগা বেতন দেয়। আচ্ছা আচ্ছা তারপরে এই জন্য মনে করেন যে ছোটো ছোটো বাচ্চারা তারা ছড়ার থেকে খেলাধুলা খুবই তারা আন্তরিকভাবে খেলাধুলা করে। আচ্ছা সবাই তারা মনে করেন যেমন একটা কোচ, আমাদের দেশে আমি যাই না, আমাদের দেশে কোচ কীভাবে কী করে আমরা যাই না, কিন্তু এদেশে একটা কোচ একটা সন্তান যেভাবে তারা পালন করে ঠিক ওইভাবে তারা একটা সন্তানকে দেখাশোনা করে, তারা এগুলা করে। কিন্তু আমাদের দেশে তো এগুলা নাই ভাই। আমাদের দেশে শুধু আছে কি সকালবেলা বদলি দেওয়ান, খেত নিরান, স্কুলও যায় না। এরা মনে করেন প্রতি টাইমে স্কুল, প্রতি টাইমে খেলা, প্রতি টাইমে মনে করেন 6টা বাজে আসি এবং 7:30টা শেষ, আবার 6টা বাজে আসবো 8টায় শেষ। এরা খুবই ভাই আন্তরিক ধন্যবাদ ভাই। আমরা এইসব খুব আমাদের এই এখানে কাজ করি না, খুব আনন্দ লাগে আমাদের, আচ্ছা খুব আনন্দ লাগে আমার থেকে এখানে। আচ্ছা আপনার কি মনে হয় যে বিলাল ভাই, যে মালদ্বীপের ফুটবলটা কিন্তু এখন অনেক আগায় গেছে, আরো আগাবে, আমাদের চেয়ে আগায় গেছে, আরো আগাবে। তো এইটাই যদি একটু বলেন যে আসলে এই সুন্দর একাডেমি এই স্যার এই যে এগুলা করতে করতে তো আগাইতেছে। আমাদের সাথে এগুলা নাই, আমাদের দেশে আছে, আমাদের দেশে এগুলো নাই, খুব কম। কিন্তু এদেশে দেখেন আমরা সকালবেলা 6টা বাজে সব তার বাপ মা ভাই বোন সবাই নিয়ে আসে সাইকেল দিয়া, আবার সাইকেল দিয়ে নিয়ে যায়, টাইম মতন আসে, টাইম মতন নিয়ে যায়। তারা আগে বেড়া কি আমরা কমো? আমরা জীবনে আগে যেতাম না। দেখেন আপনি এই কত সুন্দর খেলতেছে তারা। মালদ্বীপে খুব ভালো একটা টিম মুদা। এই ক্লাবে কাজ করে আমি জানি যে কোন ধরনের খেলা, কোন খেলা কে খেলায়। আলী আরশাদ দাগান্ডে খুবই ভালো একটা প্লেয়ার। এরা 5-6 জন খুব খুব সুন্দর খেলোয়াড় আমার ক্লাবে খেলায়, খুব ভালো লোক। এই যে এই কার্যক্রম করেন, যে মাঠের পরিচর্যা করেন, ফুটবলারদের পাশে পাশে থাকেন বা সকালবেলা বাচ্চাদের সঙ্গে নিয়ে থাকেন, এটা কি খুব উপভোগ করেন কিনা? খুব সুন্দর, আমাদের খুবই আনন্দ লাগে, খুব আনন্দ লাগে। হয় দেখা গেছে একটা কোচ আমার যাইতেছে, এই যে ওখানে গেল আমার 100 টাকা দেওয়া গেছে, আচ্ছা আমার কোনো সমস্যা নেই। ওইখানে যাবো আবার 50 টাকা দিবা আমারে। আমি সব ক্লাবের ফ্লাইন লোকে কাজ করি, সবাই আমার আদর করে। একটা ছোটো বড় এই দাগান্ডে মনে করেন আমার দেখলে মনে করেন আন্দা করিয়াতে সব উড়ায়, বহনে তার ঘর নিয়ে খাওয়ায় আমারে, তার বাসায় নিয়ে। আচ্ছা এই কাজটা যদি হচ্ছে আপনি বাংলাদেশে করতে পারতেন কি আরো বেশি আনন্দ লাগতো কিনা? না, আমার আনন্দ লাগতো না, লাগতো না। বাংলাদেশে আমরা ভাই, আমরা বাংলাদেশ তো আমরা বাংলাদেশের কাজ ঐশী জন্ম নিছি, কিন্তু আমাদের দাম নাই। মালদ্বীপ যে আমরা দাম পাই, এসব দাম বাংলাদেশে কেউ দেয় না। মা কম বাবা কম তারাও দেয় না, যে দূর আমাকে তারা দেয়। মায় যে জন্ম দিছে তাও করতো না দূর করবে। আমরা যেই কোনো ঘরে দেয় খাইতে পারি, যেই কোনো জায়গায় আমরা বসতে পারি, যেই কোনো জায়গায় তাকে চলতে পারি। ফোন দিয়ে ফোনটা নিয়ে দেবো, ফোন দিলে খাইতে নিয়ে দেবো, ফোন দেরি করতো না 5 মিনিটও। তারা আমার বাপ মাতে ভালো না, যাতে আমার বাপ মা বই দিয়ে বাংলাদেশ আমরা এখানে থাকি, তারা আমাতে ভালো না। সব দিক দিয়ে তারা ভালো ভাই, কোনো খারাপ কোনো লোক নাই দেশে। হয়তো মাঝে মাঝে আমরা খারাপ করে দিকে তারা আমগুলো খারাপ ব্যবহার করে। সব ধর ভালো না, সব ধর খারাপ না, বাংলাদেশ আছে দেশও আছে। তারপরে মনে করেন এই তারা কিছু কিছু বাংলাদেশি ভাই আয়া নষ্ট করছে দেশটারে, না এটা খুব ভালো ছিল দেশটা, আমরা নষ্ট করছি ভাই এই দেশটারে, এটা খারাপ না। কত বছর ধরে আপনি আমি মালদ্বীপে আছি 17 বছর। 17 বছর ধরে। বিল্লাল হোসেন আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন, তার কাছ থেকে শুনছিলাম তার বিভিন্ন আক্ষেপের কথা, বিভিন্ন অভিমানের কথা, এবং খেয়াল করছিলাম তিনি যখন কথা বলছিলেন আবেগে তার চোখ ছলছল করে উঠছিল। বাংলাদেশে কাজ পেলেও তিনি বাংলাদেশে যাবেন না, তিনি মালদ্বীপেই থাকবেন, তিনি এইখানের কাজটা উপভোগ করছেন, এবং তার দৃষ্টিতে বাংলাদেশের মানুষের চেয়ে মালদ্বীপের মানুষই ভালো, কারণ এখানে তার যোগ্য মূল্যায়নটা করা হয়। সেই জন্যই বলেছিলাম শুরুতে যে আসলে গল্পের পেছনেও গল্প থাকে, তার কথাগুলো যদি না শুনতাম তাহলে এই বিষয়গুলো অজানাই থেকে যেত। ফুটবলের দেশে ক্রিকেটের অস্তিত্ব। এই 22 গজের একটি পিচ মালদ্বীপেও তৈরি করা হয়েছে, মালেতে, এবং যদিও এই পিচটি পুরোদস্তুর প্রফেশনাল না, একটু আর্টিফিশিয়াল ট্র্যাক বলা যেতে পারে। এর আগেও আমরা এখানে এসেছিলাম, আমরা দেখেছি স্পোর্টস কালচারের মধ্যে ক্রিকেট কালচারটা মোটামুটি ডেভেলপ করছে মালদ্বীপ, তারা খেলে থাকে, হয়তো এখনও পেশাদারিত্বের ওই পর্যায়ে পৌঁছতে পারেনি। তবে মজার বিষয় হচ্ছে মালদ্বীপের এই ক্রিকেট ডেভেলপমেন্টের পেছনেও কিন্তু বাঙালিদের হাত আছে এবং বাঙালিদের অবদান আছে, এবং এইখানে এই মাঠ ডেভেলপমেন্ট বা গ্রাউন্ডস কমিটিতে যারা কাজ করেন তারা কিন্তু সবাই বাংলাদেশি। এখানে আমরা পেয়েছি আমাদের বেশ কিছু প্রবাসী ভাইদের, তাদের সঙ্গে কথা বলবো যে আসলে মালদ্বীপের ক্রিকেটটা এই মুহূর্তে ঠিক কোন পর্যায়ে আছে এবং তারা কোন পর্যায়ে থেকে দেখেছে। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই তো আছি ভালো। মালদ্বীপের
ক্রিকেট ডেভেলপমেন্ট এখানে খুঁজতে এসে দেখলাম যে হচ্ছে আপনারাই করতেছেন। আপনারা এই মাঠটা কিভাবে পরিচর্যা করা যায়, কিভাবে মাঠ খেলার জন্য উপযোগী করে তোলা যায়, তার সব কিছুই আপনারা করে থাকেন। আসলে কতদিন ধরে আপনি মালদ্বীপের ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত আছেন, এই অভিজ্ঞতাটা যদি আমাদের সঙ্গে একটু শেয়ার করেন। আমি 2 বছর যাবৎ মালদ্বীপের ক্রিকেট গ্রাউন্ডের সাথে জড়িত আছি। আমরা এই দিবাই বস আছে একজন, উনি অনেক ভালো, উনি আমাদেরকে যেভাবে ইনস্ট্রাকশন দেন, উনি আমাদের সাথে নিজে আসিও অনেক কাজ করেন, গ্রাউন্ডে সব উনি দেখাশোনা করেন, আমাদেরকে যেভাবে ইনস্ট্রাকশন দেন আমরা সব ওইভাবে কাজগুলো করি। আমরা দীর্ঘ 2 বছর যাবৎ এই কাজগুলো করছেন। আপনি তো টাইগারদের জার্সি পরে আছেন এবং যতটুকু জানি যে টাইগার ক্রিকেটের ভক্ত আপনি, এবং বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট ক্রিকেটার আর কি, সবচেয়ে পছন্দের ক্রিকেটার, জনপ্রিয় বলা যাবে না, ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট বলা যেতে পারে আর কি। কারণ ফুটবল ক্রিকেট ভ্যারি করে আর কি, হয়তো শহরে ক্রিকেট জনপ্রিয়, গ্রামে ফুটবল জনপ্রিয়, এরকম আর কি। তো সেই দিক থেকে বিবেচনা করলে মালদ্বীপের আসলে ক্রিকেটটা কোন জায়গায় আছে বলে মনে করেন আপনি? মালদ্বীপের ক্রিকেট এখনো অত বেশি উন্নত হয় নাই। টি-20তে স্ট্যাটাস পাইছে, টি-20তে র্যাঙ্কিংয়ে 70 নম্বরে আছে। আর সামনে হয়তো স্টেডিয়াম যদি ওইরকম ফ্যাসিলিটি পায় তাইলে আফগানিস্তানের মতো এরকম দ্রুত গতিতে আগে যাবে। ধন্যবাদ। আমরা শুনছিলাম মালদ্বীপের ক্রিকেট ভবিষ্যতের কথা এবং ক্রিকেট ডেভেলপমেন্টের কথা। আসলে ঠিক যেন উল্টো চিত্র আমাদের দেশের ক্রিকেটটা ঠিক যতটা সুযোগ সুবিধা পায় ঠিক ততটাই বঞ্চিত বা অবহেলিত এই জায়গায় মালদ্বীপের ক্রিকেট। এবং এটার সঙ্গে যদি ফুটবলের তুলনা করি, এবং এখানেও কিন্তু ঠিক বিপরীত চিত্র। মালদ্বীপে যেমন ফুটবলের একটা কালচার তৈরি হয়েছে, একদম আর্লি এজ থেকে ফুটবলাররা ডেভেলপ হচ্ছে, আমাদের দেশে সেটা যেমন নেই, ঠিক একই অবস্থা হচ্ছে ক্রিকেটের যে কালচার আমাদের আছে সেই কালচারটা আমাদের মালদ্বীপের এখানে নেই। শুধু ফুটবল নয়, এর সঙ্গে তাল মিলিয়ে ক্রিকেট, টেনিস, টেবিল টেনিস, হ্যান্ডবল, ভলিবলের মতো ডিসিপ্লিনগুলো সমান তালে এগিয়ে চলছে মালদ্বীপে, এবং অনেক ক্ষেত্রেই তা বাংলাদেশকে ছাপিয়ে গেছে। মাত্র 8.3 বর্গ কিলোমিটারের এই মালেতে যে পরিমাণে ক্রীড়া কমপ্লেক্স করেছে প্রশাসন, তা নিঃসন্দেহে তুলনা করার মতো বা এক্সাম্পল সেট করার মতো, যেখান থেকে বাংলাদেশ চাইলেও শিক্ষা নিতে পারে। এবং মালদ্বীপ বা মালের এই স্পোর্টস ডেভেলপমেন্টে এই কমপ্লেক্সগুলোর ভূমিকা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই সবের পাশাপাশি মালদ্বীপে পানির সঙ্গে সম্পৃক্ত যে খেলাগুলো রয়েছে, যেমন স্কুবা ডাইভিং, সার্ফিং, প্যারাগ্লাইডিং, এগুলিও বেশ জনপ্রিয়। তবে তার দেখা মিলতে হলে যেতে হবে কোনো দ্বীপে বা কোনো রিসোর্টে। আমরা চেষ্টা করব সেসব জায়গায় আপনাদের নিয়ে যেতে। আজকে আমাদের আয়োজন এখানেই শেষ করছি। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।